হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করব সবাই খুব ভালো আছো। আজকে অর্থায়নের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব অর্থায়ন বলতে কি বোঝায়। পরবর্তীতে আমরা আলোচনা করব অর্থায়নের নীতিমালা নিয়ে। তো অর্থায়ন বলতে কি বোঝায়, এটাকে বিভিন্ন বইতে বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। আমার সবচেয়ে প্রিয় সংজ্ঞাটি আমি পেয়েছি দ্য অক্সফোর্ড বিজনেস ডিকশনারিতে। সেখানে অর্থায়নের খুব সুন্দর একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে অর্থায়ন বলতে বোঝায় বিভিন্ন সোর্স থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থের দক্ষ ও যথাযথ ব্যবহারই হচ্ছে অর্থায়ন। তাহলে আমরা যদি অর্থায়নের সংজ্ঞাটি একটু ভালো করে খেয়াল করি, তাহলে এই সংজ্ঞাটিতে অর্থায়নের দুইটা কাজের উপরে বেশ ফোকাস দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করতে হবে এবং সেই অর্থগুলোকে দক্ষ ও যথাযথভাবে ব্যবহার করতে হবে। পরবর্তীতে এই সংজ্ঞা থেকে কিভাবে ফাইন্যান্স ট্রি ড্র করা যায় সেই বিষয়টি আমরা অন্য একটি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং এই ডেফিনেশনটা আসলে সমগ্র ফাইন্যান্সের অ্যাক্টিভিটিসকে কাভার করে, সেটি আমরা বোঝাবো। আজকে আমরা সংজ্ঞা সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন আমরা আলোচনা করব অর্থায়নের নীতিমালা নিয়ে। অর্থায়নের আজকে তিনটি নীতি আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমে তারল্য ও মুনাফার নীতি, এরপর হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি, আর হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। এই তিনটা নীতি অর্থায়নে খুব প্রাধান্য পেয়েছে, আলোচনা করার যোগ্য। সো এই তিনটা নীতি নিয়েই আজকে আমি কথা বলবো এবং তোমাদের এই নীতিগুলো সম্পর্কে একটা ভালো ধারণা দেবার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব অর্থায়নের তারল্য এবং মুনাফার নীতি। প্রথমে আমরা আলোচনা করব তারল্য বনাম, বলা যায় বনাম মুনাফা। তাহলে তারল্য বনাম মুনাফার নীতি। আমাদের এখানে আসলে সরাসরি বইতে তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করা হলেও তারল্যের সাথে সম্পর্ক রয়েছে ইনভেস্টমেন্টের, আর ইনভেস্টমেন্টের সাথে সম্পর্ক রয়েছে মুনাফার। তাহলে আমরা প্রথমেই বলতে পারি তারল্য, দেন আমরা বলতে পারি বিনিয়োগ, দেন আমরা বলতে পারি মুনাফা। এখন তারল্য বলতে বোঝায় যে নগদ অর্থ বা নগদে রূপান্তরযোগ্য কোনো অর্থ যেটা ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠান তার কাছে সংরক্ষণ করে। তো প্রতিষ্ঠানের মুনাফাটা আবার নির্ভর করে হচ্ছে বিনিয়োগের উপর। বিনিয়োগ যত বেশি হবে মুনাফাও তত বাড়বে। আবার তারল্যের সাথে কিন্তু বিনিয়োগেরও একটা সম্পর্ক রয়েছে। যদি প্রতিষ্ঠান পরিচালনার জন্য বেশি পরিমাণ নগদ অর্থ হাতে সংরক্ষণ করে, তার মানে তারল্য যদি বৃদ্ধি করে, তাহলে কিন্তু বিনিয়োগটা কমে যাবে। আর বিনিয়োগ কমে যাওয়ার অর্থ হচ্ছে মুনাফাটাও কমে যাওয়া। সো আমরা একটা কথা বলতে পারি, মোর ইনভেস্টমেন্ট মোর প্রফিট। বেশি বিনিয়োগ বেশি মুনাফা। কিন্তু তারল্য বেশি সংরক্ষণ করা হলে বিনিয়োগ কমে যাবে, মুনাফা কমে যাবে। লেস ইনভেস্টমেন্ট লেস প্রফিট। পক্ষান্তরে যদি তারল্য কম সংরক্ষণ করা হয়, তাহলে কি করা হবে, আমার বিনিয়োগটা বেশি হবে আর মুনাফাটাও বেশি হবে। তার মানে লেস লিকুইডিটি মোর ইনভেস্টমেন্ট মোর প্রফিট। আশা করি তোমরা তারল্য, বিনিয়োগ এবং মুনাফার মধ্যে সম্পর্কটা বুঝতে পারছো এবং তোমরা এই তারল্য বিনিয়োগের মধ্যে সম্পর্কটাও এখন তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমি যদি বেশি পরিমাণ তারল্য সংরক্ষণ করি, বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমে গেলে মুনাফা কমে যাবে। কম তারল্য সংরক্ষণ করলে কি হবে, বেশি পরিমাণে বিনিয়োগ হবে, আর বেশি বিনিয়োগ হয়ে গেলে আমার মুনাফাটাও বেড়ে যাবে। তাহলে একটা প্রতিষ্ঠান কি করবে, সে কি কম তারল্য সংরক্ষণ করবে নাকি বেশি তারল্য সংরক্ষণ করবে? একটা প্রতিষ্ঠান যদি অধিক মুনাফার আশায় কম তারল্য সংরক্ষণ করে, তাহলে তার বিনিয়োগ বাড়বে, মুনাফা বাড়বে। এটা খুবই ভালো একটা সংবাদ।
কিন্তু কম তারল্য সংরক্ষণ করাটা কোনোভাবেই কাম্য নয়। কারণ ব্যবসা প্রতিষ্ঠান যদি অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি গ্রহণ করে, সে যদি অধিক মুনাফার লোভে অধিক বিনিয়োগ করে বসে, তাহলে কিন্তু তার ব্যবসা পরিচালনার জন্য যে তারল্যের দরকার সেই তারল্য ঘাটতি দেখা দেবে। তারল্য ঘাটতি দেখা দিলে ব্যবসা তার কাঁচামাল ক্রয় করতে পারবে না, তার শ্রমিকের বেতন দিতে পারবে না, তার উৎপাদন বন্ধ হয়ে যাবে। পুরো ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু এক ধরনের মানে বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়ে যাবে। তার মানে কম তারল্য সংরক্ষণ করা মোটেই যাবে না। আবার যদি একটা প্রতিষ্ঠান যদি বেশি পরিমাণে তারল্য সংরক্ষণ করে, তাহলে বেশি পরিমাণে তারল্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি সংরক্ষণ করলে আসলে তরল অর্থ নগদ বসে থাকবে, অলসভাবে পড়ে থাকবে, আসলে যে অর্থটা কাজে লাগছে না। সেই ক্ষেত্রে আমার কিন্তু বিনিয়োগ কমে গেল, প্রফিটও কমে গেল। তার মানে বেশি তারল্য সংরক্ষণ করাটাও একটা প্রবলেম, কম তারল্য সংরক্ষণ করাটাও একটা প্রবলেম। তাহলে কি করতে হবে? তারল্য ও মুনাফার নীতি এটাই ব্যাখ্যা করে যে একটা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারল্যটা এমনভাবে সংরক্ষণ করতে হবে, তারল্যটাকে যেন ব্যবসা পরিচালনায় কোনো তারল্য ঘাটতি না পড়ে, অন্যদিকে মুনাফাটাও যেন সে ঠিকঠাক অর্জন করতে পারে। তারল্যর একদিকে যেন ঘাটতি না থাকে এবং তারল্য যেন আবার বেশি অলস পড়েও না থাকে। তার মানে তারল্যটাকে সবসময় একটা কাম্য স্তরে রাখতে হবে, আর সেক্ষেত্রে মুনাফাটা সর্বোচ্চ আসবে, ব্যবসাটাও ঠিকঠাকভাবে পরিচালনা করা যাবে। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে আশা করি আমরা সম্পর্কটা বুঝেছি। বেসিক্যালি তারল্যের সাথে সম্পর্ক রয়েছে বিনিয়োগের ডিরেক্টলি, দেন বিনিয়োগের সাথে মুনাফার একটা ডিরেক্টলি সম্পর্ক রয়েছে, তারল্যর সাথে ইনডিরেক্ট একটা রিলেশন রয়েছে মুনাফার। বইতে তারল্য বনাম মুনাফার নীতিটি আলোচনা করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি তারল্য বাড়লে আমরা অনেকভাবে এই সম্পর্কটা ব্যাখ্যা করতে পারি। তারল্য যদি বেশি হয় তাহলে মুনাফা কম হয়, তারল্য কম হলে মুনাফা বেশি হয়। তাহলে তারল্য আর মুনাফার মধ্যে কেমন সম্পর্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মানে ঋণাত্মক সম্পর্ক। তারল্য এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক? ঋণাত্মক সম্পর্ক। আবার যদি বলি যে বিনিয়োগের সাথে মুনাফার কেমন সম্পর্ক? লেস ইনভেস্টমেন্ট লেস প্রফিট, মোর ইনভেস্টমেন্ট মোর প্রফিট। তার মানে ধনাত্মক একটা সম্পর্ক। কম বিনিয়োগ কম মুনাফা, বেশি বিনিয়োগ বেশি মুনাফা। আবার আমরা তারল্য এবং বিনিয়োগের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারি যে তারল্য যদি বেশি হয় বিনিয়োগ কম হবে, তারল্য যদি কম হয় বিনিয়োগ বেশি হবে। তার মানে তারল্য এবং বিনিয়োগের মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক, আর তারল্য এবং মুনাফার মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক। তাহলে তোমাদের মধ্যে যদি কখনো এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় তারল্য এবং বিনিয়োগের মধ্যে কেমন সম্পর্ক, তাহলে তারল্য বিনিয়োগের মধ্যে আমরা বলবো যে মানে ঋণাত্মক সম্পর্ক, বিপরীত সম্পর্ক। আবার যদি প্রশ্ন করা হয় তারল্য এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক, তবুও আমরা বলবো ঋণাত্মক সম্পর্ক। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। বাট যদি কখনো বলা হয় যে বিনিয়োগ এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক, তাহলে আমরা অবশ্যই বলবো বিনিয়োগ এবং মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক। তাহলে আশা করি তোমরা কেন তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক সেই বিষয়টা খুব পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। এটাকে আমরা ম্যাথমেটিক্যালও মানে বুঝাতে পারি। যদি একটা প্রতিষ্ঠানের ধরলাম যে ইনভেস্টেবল ফান্ড হচ্ছে 100 টাকা, একটা প্রতিষ্ঠান যদি 100 টাকার মধ্যে 50 টাকা তারল্য সংরক্ষণ করে, তাহলে সে 50 টাকা বিনিয়োগ করবে, 50 টাকায় ধরলাম সে 10 টাকা প্রফিট করলো। এরপরে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি সে তারল্য কমিয়ে দেয়, সে যদি তারল্য কমিয়ে 20 টাকা করে, তাহলে কিন্তু তার ইনভেস্টমেন্ট বেড়ে 80 টাকা হয়ে যাবে, আর ইনভেস্টমেন্ট বেশি হলে তার মুনাফাও বেড়ে যাবে। আমরা একটা হিসাব নিলাম যে সেই ক্ষেত্রে হয়তো তার মুনাফা আরও কিছুটা বেড়ে গেল। সো এইভাবে তোমরা গাণিতিকভাবে এই সম্পর্কটা ব্যাখ্যা করতে পারো যে মোর ইনভেস্টমেন্ট মোর প্রফিট, লেস ইনভেস্টমেন্ট লেস প্রফিট। এভাবে তোমরা তারল্য, বিনিয়োগ, মুনাফা সবগুলোর মধ্যে সম্পর্ক তোমরা আশা করি বুঝতে পারবে, এবং যখন পরীক্ষায় তোমাদের এই বিষয়গুলো জানতে চাওয়া হবে খুব সুন্দর করে বুঝিয়ে তোমরা লিখতে পারবে। এরপরে আমরা তারল্য এবং মুনাফার মধ্যে যে সম্পর্কটা, এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে এক্স অক্ষ,
এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও। যখন দুইটা ভেরিয়েবলসের মধ্যে ঋণাত্মক সম্পর্ক হয়, তো ঋণাত্মক সম্পর্ক দেখানোর জন্য যে কার্ভ আঁকা হয় সেটা নিম্নগামী হয়। তাহলে যখন দুইটা ভেরিয়েবলসের মধ্যে ঋণাত্মক সম্পর্ক হবে, ঋণাত্মক সম্পর্কটা দেখানোর জন্য যে রেখা আঁকা হবে সেই রেখাটা কিন্তু নিম্নগামী হবে। আর যদি ধনাত্মক সম্পর্ক হয় তাহলে ধনাত্মক সম্পর্ক দেখানোর জন্য যে রেখাটা সেটা ঊর্ধ্বগামী হবে। সো তোমরাই এখন আমাদেরকে বলো যে তারল্য এবং মুনাফার মধ্যে আসলে কেমন সম্পর্ক। আমরা একটু আগেই দেখেছি তারল্য, মুনাফা এবং বিনিয়োগ এগুলোর মধ্যে সম্পর্ক। তো আমরা সেখান থেকে জেনেছি তারল্য এবং মুনাফার মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক। তারল্য আমরা এই রেখা বরাবর তারল্য দেখাবো, এখানে দেখাবো মুনাফা। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে যেহেতু বিপরীত সম্পর্ক, তাই আমাদের সম্পর্ক দেখানো যে রেখাটা সেটা কিন্তু নিম্নগামী হবে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কিভাবে রেখাটা কেন নিম্নগামী হয়, আর আমরা কিভাবে তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমার যখন তারল্য, আমি ধরলাম তারল্য যখন 1, তখন আমার মুনাফাটা হবে ধরলাম 10। তারল্য বেড়ে যখন 2 হবে, তারল্য যত বাড়বে মুনাফা কমবে। আমাদের কিন্তু ঋণাত্মক সম্পর্ক, তাহলে মুনাফাটা কি হবে? কমবে। তাহলে এখানে ধরলাম 8, এরপরে যদি তারল্য আরও কমে যায়, তারল্য আরও বেড়ে যায়, তাহলে তারল্য আরও বেড়ে গেলে আমার কি হবে? মুনাফাটা কিন্তু আরও কমে যাবে, এখানে 6। তাহলে এই সম্পর্কটা আমরা দেখালাম যে তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। তারল্য যখন বাড়তে থাকবে মুনাফা তখন কমতে থাকবে। আবার যদি বলি তারল্য যদি কমতে থাকে মুনাফাও তখন ঊর্ধ্বমুখী বাড়তে থাকবে। সো আশা করি তোমরা তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা পরিষ্কারভাবে বুঝেছো। তোমাদের এই বিষয়টা চিত্রের মাধ্যমে বুঝতে হবে এবং আমরা গাণিতিকভাবে সেটা বুঝতে হবে, সেটা আমি দেখিয়েছি। কারো যদি কখনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে, আমি পরবর্তীতে আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারল্য এবং মুনাফার নীতিটা খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল ছিল। আমার মনে হয় এটি না বোঝার মতো কোনো কারণ নেই। পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে ঝুঁকি বনাম মুনাফা, ঝুঁকি ও মুনাফা নীতি। ঝুঁকি ও মুনাফার নীতি, ভেরি গুড। আমরা তাহলে প্রথম যখন আমরা তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা দেখিয়েছি, তখন আমরা দেখিয়েছি তারল্যের সাথে কিভাবে বিনিয়োগের সম্পর্ক, তারল্যের সাথে কিভাবে মুনাফার সম্পর্ক, বিনিয়োগের সাথে কিভাবে মুনাফার সম্পর্ক, সবগুলো সম্পর্ক আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখন আমাদের বুঝতে হবে যে ঝুঁকি এবং মুনাফার নীতিটা বোঝার আগে বুঝতে হবে ঝুঁকি এবং মুনাফার মধ্যে আসলে সম্পর্কটা কিভাবে এস্টাবলিশ হয়। সেটি যদি আমরা না বুঝতে পারি তাহলে মুখস্থ করে আমরা কিন্তু ঝুঁকি এবং মুনাফার নীতিটা বুঝতে পারবো না। তাহলে আমি খুব একটা গল্প বলার চেষ্টা করি, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। এ অ্যান্ড বি দুইজন হচ্ছে ফ্রেন্ড। এতে আমরা মনে করি আবুল আর বিতে হচ্ছে বাবুল। সো আবুল অ্যান্ড বাবুল, টু ফ্রেন্ডস। আবুলের রয়েছে 10 লক্ষ টাকা অ্যান্ড বাবুল করতে চায় বিজনেস। সো আবুলের এই 10 লক্ষ টাকা অলস পড়ে রয়েছে। বাবুল ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলো যে আমি তো একটা বিজনেস করতে চাই, আমাকে যদি তুমি 10 লক্ষ টাকা ধার দাও তাহলে আমি তোমাকে 10% ইন্টারেস্ট দিব। আবুল ভাবলো যে বন্ধু আমার অর্থ তো অলস পড়েই রয়েছে, আমি তোমাকে 10% ইন্টারেস্টে ধার দিতে পারি। তো তখন আবুলের ওয়াইফ যে ফাইন্যান্স ভালো বোঝে আবুলকে পরামর্শ দিল যে বন্ধুর কাছে যে তুমি 10% ইন্টারেস্টে 10 লক্ষ টাকা ইনভেস্ট করছো, তুমি একবার ব্যাংকে খোঁজ নিয়ে দেখো না কেন, ব্যাংক তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়। আবুল তখন ওয়াইফের কথা শুনে ব্যাংকে গিয়ে জানতে পারলো ব্যাংকও 10% ইন্টারেস্ট দেয়। তখন আবুল যুক্তি দিল যে আমার বন্ধু টাকাটা ধার চাচ্ছে, আমি তো বন্ধুকে ধার দিতে পারি, সমান ইন্টারেস্ট। তখন আবুলের ওয়াইফ যেহেতু ফাইন্যান্স ভালো বোঝে, আবুলের ওয়াইফ আবুলকে বোঝালো যে তুমি যদি বন্ধুকে টাকা ধার দাও সেখানে
অনেক প্রবলেম হবে। কী ধরনের প্রবলেম হবে? বন্ধুকে টাকা ধার দিলে বন্ধু যদি সময় মতো তোমার এই 10 লক্ষ টাকা ফেরত না দিতে পারে, কারণ একটা ব্যাংকের হাতে অ্যাভেলেবেল ফান্ড থাকে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, সো তারা তোমার 10 লক্ষ টাকা এনি টাইম চাহিবা মাত্র ফেরত দিতে পারবে। বাট তুমি যে তোমার বন্ধুকে 10 লক্ষ টাকা ধার দিবে, এই 10 লক্ষ টাকা তোমার বন্ধু কিন্তু সময় মতো ফেরত নাও দিতে পারে, তার বিজনেস ফল করতে পারে, কোনো একটা ক্রাইসিসে যদি সে মারা যায়, অনেক ধরনের অনিশ্চয়তা কিন্তু রয়েছে। এইবার আবুল একটু ভাবলো যে ঘটনা তো সত্য, তাহলে তো বন্ধুকে টাকাটা ধার দিলে ঠিক হবে না, তাহলে ব্যাংকে টাকাটা রাখাই সেফ হবে। তখন আবুল বাবুলকে বলল যে বন্ধু, আমি তোমাকে টাকাটা ধার দিতে পারছি না, আমার এতে লাভ হচ্ছে না, আমার অনেক রিস্ক হয়ে যায়, লস হয়ে যায়। এইবার বাবুল বলল যে ঠিক আছে বন্ধু, আমি তোমাকে 12% দিব, 12% প্রফিট দেবো, ব্যাংকের চেয়ে 2% প্রফিট দেব। তখন আবুল তার ওয়াইফকে বললো যে এইবার তো বাবুল 2% বেশি প্রফিট দিতে চায়। আবুলের ওয়াইফ সে বললো যে মাত্র 2% প্রফিটের জন্য তুমি কেন এত বড় ঝুঁকি নিতে যাচ্ছ? তোমার ফ্রেন্ড মারা যেতে পারে, তোমার ফ্রেন্ড ব্যবসায় লস করতে পারে, তোমার টাকাটা আনসার্টেনিটিতে পড়ে গেলে তোমার এই 10 লক্ষ টাকাই হয়তো হারিয়ে যেতে পারে। সো ওয়াই ইউ আর গোয়িং টু টেক বিগ রিস্ক? তুমি এত বড় ঝুঁকি কেন নিতে যাচ্ছ? তখন বাবুলকে 12% ইন্টারেস্টে টাকা দেওয়ার জন্য রাজি হলো না। এখন বাবুল বলল ঠিক আছে বন্ধু, তুমি আমাকে টাকা দিলে আমি তোমাকে 18% ইন্টারেস্ট দিব। এইবার যখন আবুল এসে তার ওয়াইফকে বলল যে আমার ফ্রেন্ড বাবুল এইবার আমাকে 18% ইন্টারেস্ট দিবে, তখন আবুলের ওয়াইফ কিছুটা চিন্তিত হয়ে বলল যে নট ব্যাড, যদিও রিস্ক আছে, তবে ও যদি ব্যবসাটা ভালো করতে পারে, প্রফিটও তো অনেক দিচ্ছে, প্রায় 8% বেশি প্রফিট দিচ্ছে ব্যাংকের চেয়ে। তখন আবুলের ওয়াইফ বলল যে হ্যাঁ, এইবার তুমি তোমার বন্ধুকে টাকাটা ধার দিতে পারো। কিন্তু ধার দেওয়ার জন্য তাহলে কি এই যে বাবুলকে ধার দেওয়ার জন্য সে 8% বেশি ইন্টারেস্ট পেল না? সো এইটা তার ঝুঁকি গ্রহণের পুরস্কার, কারণ বন্ধুকে টাকা ধার দেওয়ার জন্য অনেক ধরনের ঝুঁকি রয়েছে। সো ঝুঁকি যেহেতু নিল, তাই সে 8% বেশি মুনাফা কিন্তু পেল। তাহলে আমরা বলতে পারতেছি যে মোর রিস্ক মোর রিটার্ন। এইভাবেই আসলে ঝুঁকির সাথে সাথে মুনাফাটা বাড়ে এবং মুনাফা এবং ঝুঁকির মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ হয়। যেই ক্ষেত্রেই বিনিয়োগ করতে যাই, যদি সেখানে ঝুঁকি বেশি থাকে, অবশ্যই আমাকে সেখানে বেশি প্রফিটের একটা অপশন বা সুযোগ নিতে হবে। সো আশা করি তোমরা ঝুঁকি এবং মুনাফার মধ্যে কিভাবে সম্পর্ক সৃষ্টি হয় সেটি ভালোভাবে বুঝেছো। এখন আমরা চেষ্টা করব ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্কটা চিত্রের মাধ্যমে দেখানোর। তো আমরা একটা চিত্র আঁকতে পারি। তাহলে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক, যত বেশি ঝুঁকি নেওয়া যাবে তত বেশি মুনাফা অর্জিত হবে। আর দুইটা ভেরিয়েবলস বা চলকের মধ্যে যখন ধনাত্মক সম্পর্ক, তখন সেই সম্পর্ক প্রদর্শনকারী রেখাটা কিন্তু ঊর্ধ্বগামী হবে। সো আমরা এইদিকে ঝুঁকি দেখাবো, ও এক্স অক্ষে হচ্ছে ঝুঁকি, আর ও ওয়াই অক্ষে হচ্ছে আমরা দেখাবো মুনাফা। ভেরি গুড। সো আমরা এখন সম্পর্কটা এস্টাবলিশ করে দিতে পারি। আমরা জানি যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। তো দেখো, আমার ঝুঁকি যখন 1, মুনাফা তখন 2। ঝুঁকি বেড়ে যখন 2 হবে, মুনাফাও ঝুঁকির সাথে সাথে বাড়তে হবে, তাহলে এটা হচ্ছে 4। এরপরে এটা বেড়ে যখন 3 হবে, মুনাফা বেড়ে হবে কত? 6 হবে। এরপরে এইটা বেড়ে যখন 4 হবে, মুনাফা বেড়ে কত হবে? 8 হবে। তাহলে দেখো, ঝুঁকি একদিকে বাড়ছে, মুনাফাটাও বাড়ছে। আবার ঝুঁকি যদি কমতে থাকে, মুনাফাটাও কমতে থাকবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম ঝুঁকি এবং মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক। ঝুঁকি যখন বাড়তে থাকবে, মুনাফাটাও বাড়তে থাকবে। ঝুঁকি যখন কমতে থাকবে, মুনাফাটাও কমতে থাকবে। সো দিস ইজ ভেরি ক্লিয়ার। আমি মনে করি যে তোমরা এটা খুবই ভালো বুঝেছো, পরীক্ষার খাতায় খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। যখনই তোমরা এই চিত্রটা লিখবে, পরীক্ষার খাতায় অবশ্যই ঝুঁকি মুনাফার নীতিটা আসলে চিত্র এঁকে দেখাতে হবে, ব্যাখ্যা করতে হবে। তখন তোমরা বর্ণনা করতে পারো ও এক্স অক্ষে ঝুঁকির পরিমাণ এবং ও ওয়াই অক্ষে মুনাফার পরিমাণ দেখানো হয়েছে।
ঝুঁকি যখন 1 মুনাফা তখন 2, ঝুঁকি বেড়ে যখন 2 হয় মুনাফা বেড়ে 4 হয়, ঝুঁকি বেড়ে যখন 3 হয় মুনাফা বেড়ে 6 হয়। তার মানে ঝুঁকি যত বাড়ে মুনাফা তত বাড়ে, তাই ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে। সো আশা করি তোমরা এই ঝুঁকি এবং মুনাফার এই 2 নম্বর নীতিটাও খুব ভালো বুঝেছ। এরপরে আমরা আজকে আলোচনা করব অর্থায়নের তৃতীয় যে নীতিটি রয়েছে সেটি নিয়ে। অর্থায়নের তৃতীয় নীতিটি খুবই ইন্টারেস্টিং একটা নীতি, সেটি হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। বৈচিত্র্যায়নের নীতিটি আসলে কি তোমরা যাদের ধারণা আছে তারা তো জানোই, তারপরেও আমি একটু এই বৈচিত্র্যায়নের নীতি নিয়ে কথা বলতে চাই। পৃথিবীর মধ্যে বর্তমানে খুব বিখ্যাত একজন ইনভেস্টর রয়েছেন যিনি হচ্ছেন ওয়ারেন বাফেট। তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন ঝুঁকি এবং বৈচিত্র্যায়নের নীতি নিয়ে। তিনি বলেছিলেন, ডোন্ট পুট ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট। তুমি তোমার সমস্ত ডিম একটি ঝুড়িতে রেখো না। তো এই কথাটার অর্থ হচ্ছে এই ডিম তো খুবই ফ্র্যাজাইল একটা এলিমেন্ট, যে কোনো একটা ঝুড়িতে যদি ডিম রাখা হয় তাহলে কিন্তু ওই ঝুড়িটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে। সো এটা একটা বড় ঝুঁকি হয়ে যাচ্ছে, তাই ওয়ারেন বাফেট এমন কথাটি বলেছিলেন। তো এই ডিমের থিওরিটি বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। ওয়ারেন বাফেট সারা জীবন এই বৈচিত্র্যায়নের নীতিটি ফলো করেই সফল হয়েছেন, একজন সফল বিনিয়োগকারী হিসেবে সারা বিশ্বে তিনি সমাদৃত। তিনি মনে করতেন যে বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্ত অর্থ একটি প্রকল্পে বা একই ধরনের ইন্ডাস্ট্রিতে একই ধরনের ব্যবসায় বিনিয়োগ না করে অর্থগুলোকে কয়েকটি ধরনের প্রকল্পে কয়েক ধরনের বিজনেসে বিনিয়োগ করলে তাতে মুনাফা অর্জনটা নিশ্চিত হয়। কোনো একটি প্রকল্পে যদি বিনিয়োগ করে যদি সেখানে লসও হয়ে যায়, বাকি প্রকল্পগুলো থেকে কিন্তু ভালো একটা মুনাফা আসতে পারে। এই কারণেই যখনই বিনিয়োগ করা দরকার তখনই একই ধরনের কেউ সমস্ত তার বিনিয়োগ যদি শুধু মেডিসিন সেক্টরে বিনিয়োগ করে তাহলে মেডিসিন সেক্টরে প্রফিট হলে সে লাভবান হবে, আর যদি কোনো কারণে ধস নামে তাহলে সে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে সকল ধরনের প্রকল্পকে সিলেক্ট করার পূর্বে তার সম্ভাব্যতা এবং তার বৈচিত্র্যায়ন ফলো করে একটা পোর্টফোলিও গঠন করে সেখানে বিনিয়োগ করাটাই বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ। সুতরাং বৈচিত্র্যায়নের নীতি খুবই সিম্পল। এই নীতিটা বলতে বোঝায় একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগটা ডাইভার্সিফাইড হয়, ঝুঁকি কমে যায়, মুনাফা অর্জনটা নিশ্চিত হয়। তো আজকে আমরা অর্থায়ন কাকে বলে, অর্থায়নের সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা নিলাম, অর্থায়নের নীতিগুলো একটু বোঝার চেষ্টা করলাম। আশা করি এটি তোমাদের খুব হেল্প করবে। বুঝতে চেষ্টা করলে আমার মনে হয় তোমরা খুব ভালো অ্যান্সার করতে পারবে। সবার জন্য অনেক শুভকামনা। তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে, মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। সবার জন্য অনেক শুভকামনা।